এভাবে চললে তো হবে না, দ্রুত ব্যবস্থা নিতে হবে। যে করেই হোক দেশে আমাদের শাসন কায়েম করতেই হবে। তা তো স্যার আমাদের করতেই হবে। কিন্তু কি করা যায় বলো তো? আমি আর কি বলবো, আপনার দয়াতেই তো স্যার বেঁচে আছি। আপনি যা করবেন তাতেই আমি আছি। আপনার পায়ে তো স্যার আমার বেড়ে। এই জন্যই তো তোমাকে আমি এত বেশি পছন্দ করি। কিন্তু স্যার যা করার খুব সাবধানে করতে হবে। এক কুত্তার বাচ্চা জনগণ খুব সেনা হয়ে গেছে, একটু খাল দিয়ে রাস্তায় বের হয়। হোয়াইট সাহেবের কি ধারণা, গত কয়েক বছর হলো দেশে কিছুই ভালোভাবে চলছে না। আমাদের পকেটেও তো কিছু আসছে না। কিছুদিন আগেই তো ওরা পাকিস্তানের হাত থেকে ছাড়া পেল, এখন ওরা মাথা সোজা করে দাঁড়াতে চায়। অতি সত্বর ঘাড় ভেঙে দেওয়ার ব্যবস্থা করো, তাহলে আমরা ইচ্ছা মতন মাল কামাতে পারবো। আমরা হব পৃথিবীর সেরা ধনী, আর ওই সালার জনগণ হবে আমাদের গোলাম। তখন কিন্তু স্যার আমি আমার ছোট বিবিরে একটা মার্সিডিজ কিনে দিব। তেঁতুলের বিচির মতো কালো কুচকুচে একটা মার্সিডিজ। কিন্তু ভাই, কেমনে যে সালাদের মাথায় কাঁঠাল ভাঙা যায় বলেন? ভাই সেটাই তো ভাবছি চৌধুরী, কি করা যায়। ভাবো চৌধুরী ভাবো। ভাই তুমিও একটা বুদ্ধি বের করো। স্যার আমি এই দেশের অর্থনৈতিক, হ্যাঁ আমি বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিচার করে দেখলাম যে এখানে সবথেকে কার্যকর পন্থা একটাই। আমাদের মহান পূর্বপুরুষগণ ইতালি ও জার্মানিতে যে নীতি গ্রহণ করেছিলেন, তার মানে জি স্যার বেশি যোগ, এরা মাত্র একটা যুদ্ধ শেষ করেছে, এদের ক্লান্তি এখনো যায়নি। নতুন করে সংগ্রাম করার শক্তি এদের নাই। এখনই যদি এদেরকে মেরে পিটে সার্কাসের হাতির মতো শিকল করিয়ে দেওয়া হয়, তবে কয়েকশো বছর কোনো বিরক্ত করবে না। সাবাস, সাবাস হয়, সাবাস। এই তীক্ষ্ণ বুদ্ধির জন্যই তো তোমাকে আবার প্রধান উপদেষ্টা বানিয়েছি। আমি মুগ্ধ। আপনি মানুষ নন, দেখু দেখু তাদের একশিকি বুদ্ধি যদি আমার থাকতো। চৌধুরী, সবার সব কিছু থাকে না। এই দেখো না, এমন তরমুজের মতো ঘুড়ি তোমার আমার নেই। স্যার এটা তোমার বংশীয় বুড়ি। তবে স্যার আমাদের কিন্তু সাবধানে কাজ করতে হবে। তুমি ঠিকই বলেছো, তবে কোনো চিন্তা করো না ভাই, সব হবে। কে হবে আমার মুসলিনী? এই মুসলিনীকে হতে হবে মুসলিনীর চেয়েও আরো বেশি নৃশংস। চৌধুরী, জি স্যার। খুঁজে বের করো আমার মুসলিনীকে। আছে, একজন আছে, তবে একটু বেয়ারাটাই, মনে একটু দয়া নাই, আসতো কষা। কে সে? জেনারেল খান, একেবারে পাগলা কুত্তা। হাড্ডির গন্ধ পাইলে সারা পারে না, এমন করে কাজ নাই। এই ক্ষমতার গন্ধ পাইলে ক্লাস তো মানুষের কাজ দিয়ে দিতে পারে। তো পুনের বাচ্চা, হ্যাঁ ওর মতো জঙ্গি সুরি আমার দরকার। তুমি কি মনে করো ভাই? পারবে স্যার, নাই না ওর সামনে লজ্জা পায়। তবে মাথায় কোনো ঘিলু নাই। ওর মাথায় তো কোনো বুদ্ধি থাকার দরকার নেই। আর এই সবের বুদ্ধির জন্য তো তুমি আছোই হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক। চৌধুরী, জি স্যার। যাও বেটাকে এখনই তলব করো। অবশ্যই স্যার। আসুন আসুন। আরে এসো এসো চৌধুরী এসো, তোমাদের জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম। ইনি হলেন জেনারেল খান, আর ইনি মহান পুরুষ, আমাদের ত্রাণকর্তা, যার দয়াতে আমরা বেঁচে আছি। আর এই যে ইনি হলেন মিস্টার হোয়াইট, পৃথিবীর সব থেকে বুদ্ধিমান মানুষ। খান, দেশের এই সংকট কাটিয়ে ওঠার জন্য তোমার মতো একজন বীরের হাতে দেশের ক্ষমতা ছেড়ে দেওয়া প্রয়োজন। যে সকল বিশৃঙ্খলাকে দমন করে কঠোর ও নিয়মতান্ত্রিক উপায়ে তুমি দেশ চালাতে পারবে, আর এটা আমার বিশ্বাস। এছাড়া দেশের উন্নতি করা সম্ভব নয়। আমি চৌধুরী
এবং আমাদের অন্যান্য বন্ধুরা এদেশে শিল্প কারখানা গড়ে তুলতে চায়। এ দেশ হবে বিশ্ব বাণিজ্যের কারখানা, আর তুমি হবে তাহার একচ্ছত্র অধিপতি, মহান শাসক। তবে তোমাকে খুব ভেবেচিন্তে কাজ করতে হবে। দেশের মূর্খ জনগণ নিজেদের ভালো বুঝে না। বিশৃঙ্খলার সৃষ্টি করলে কঠোর হাতে ওদের দমন করতে হবে। প্রয়োজনে ওদের মাথা ভেঙে দিতে হবে, বোঝা চাপিয়ে ওদের মাথাকে নত করে দিতে হবে। আচ্ছা স্যার, শিক্ষার ব্যাপারে কিছু করা যায় না? শিক্ষাকে তো ওরা ওদের মেরুদণ্ড বলে মনে। তুমি ঠিকই বলেছো ভাই খান, এমন বোঝা চাপিয়ে দাও যেন সেই মেরুদণ্ড বাঁকা হয়ে থাকে। যেভাবে পারো 1 মাসের মধ্যে ক্ষমতা দখল করো। কি পারবে না? স্যার, আপনার আশীর্বাদ থাকলে কিছুই অসাধ্য নয়। আরে আমরা তো তোমার সাথে আছি, কিন্তু আমরা যেহেতু ব্যবসায়ী সেহেতু রাজনীতির প্রকাশ্যে থাকাটা ঠিক হবে না। কিন্তু স্যার, আমি একা। ভয়ের কোনো কারণ নেই খা, মিস্টার হোয়াইট তোমার সঙ্গে থাকবে। তাহলে কোনো চিন্তা নেই স্যার, আমি জেনারেল খান, দেখবেন সব কিছু করে নেই কিভাবে খান খান। আর সেই সাথে তোমাকে নিশ্চিত করতে হবে কেউ যেন কখনো আন্দোলন করতে না পারে, একসাথে রাস্তায় নামতে না পারে। এমন ত্রাস তৈরি করবো, রাস্তার কুকুর পর্যন্ত রাস্তায় ঘেউ ঘেউ করতে পারবে না। স্যার বলেছিলাম না, একটা শকুনের বাচ্চা। ভাই, আমাদের নতুন প্রেসিডেন্টের সম্মানে ব্যবস্থা করো। অবশ্যই স্যার। আসুন আসুন চলো চলো। আসুন আসুন। প্রিয় দেশবাসী, শুভ সন্ধ্যা। জাতীয় জীবনে এক চরম সংকটময় মুহূর্তে আমি উপস্থিত হয়েছি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং সামাজিক, প্রশাসনিক ও অর্থনৈতিক বিপর্যয়ের হাত হইতে দেশ ও জাতিকে উদ্ধার করার লক্ষ্যে পরম করুণাময় উপরওয়ালার ইচ্ছায় আমাকে দেশের শাসনভার হাতে নিতে হয়েছে এবং আমি উপরওয়ালার নকশা, আমি উপরওয়ালার ইচ্ছা অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করছি। আপনারা জানেন, নজিরবিহীন দুর্নীতি, রাজনৈতিক বিশৃঙ্খলা, ভয়াবহ অর্থনৈতিক ও খাদ্য সংকটের ফলে জাতি এক দারুণ হুমকির সম্মুখীন। দেশ ও জাতির এই দুর্দিনে আমাকে সামরিক শাসন কায়েম করে প্রভুদের ডাকে, জনগণের ডাকে সাড়া দিতে হয়েছে। প্রিয় দেশবাসী, আমি সুস্পষ্টভাবে উল্লেখ করতে চাই, আন্তর্জাতিক ক্ষেত্রে সবার মন জুগিয়ে সবার সাথে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব এই পররাষ্ট্রনীতির উপর চলব। আমি আমাদের দেশের ভেঙে পড়া শিল্প খাতকে চাঙ্গা করে বিদেশি সাহায্যে ও দেশি শিল্পপতি বন্ধুত্বের সাহায্যে নতুন শিল্প কারখানা গড়ে তুলব। এ থেকে প্রাপ্ত মুনাফা প্রভুদের কল্যাণে, জনগণের কল্যাণে অব্যাহত করব। প্রিয় দেশবাসী, আমি দেশের সকল শিল্প খাতকে বিরাষ্ট্রীকরণ করব। তাহলে দেশ অর্থনৈতিকভাবে সক্ষম হবে। এমনকি দেশের শিক্ষা খাতকেও বেসরকারীকরণ করা হবে। যেহেতু নিজেদের খরচে শিক্ষা গ্রহণ করতে হবে, তখন ছাত্ররা রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে এবং পড়াশোনায় ব্যস্ত থাকবে। ফলে শিক্ষাঙ্গন হবে সন্ত্রাস মুক্ত। এছাড়া শিক্ষা ব্যয় বৃদ্ধি পাওয়ায় দেশে শিক্ষিতের সংখ্যা কমে যাবে। ফলে দেশে শিক্ষিত বেকার বলে কিছুই থাকবে না। আমার জ্ঞানী ও দেশপ্রেমিক জনগণের কাছে ইহাই একটি যুগান্তরকারী পদক্ষেপ হিসাবে চিহ্নিত হবে। আমরা বাংলা ভাষার পাশাপাশি বিদেশীয় ভাষায় দক্ষতা অর্জন করব। তাহলে আমাদের জনগণ বিদেশে গিয়ে
প্রভুদের গোলামি কাজ করে দেশের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। প্রিয় দেশবাসী, আমি সকল দেশপ্রেমিক নাগরিককে আমাদের সাথে থেকে দেশ শাসন করায় সহায়তা দানের আহ্বান জানাচ্ছি। যারা এই সামরিক সরকারের গঠনমূলক কাজের বিরোধিতা করবে তাদের দেশদ্রোহী বলে গণ্য করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা করা হবে। ইহাই দেশের মানুষের প্রতি প্রভুর আমার নির্দেশ। উপরওয়ালা আমাদের প্রতি সদয় হন। শুভরাত্রি। সামরিকতন্ত্র জিন্দাবাদ। কি হয়েছে? এমন পায়চারি করছেন কেন আপনাদের সাহেব? মনের মধ্যে খুব চিন্তায় আছেন? আর বলবেন না, আমার পায়ে কেমন পানি জমেছে। তবে যে জেনারেলের হাত থেকে মুক্তি পাবো, ঘুম আসলে ভালো ঘুম আসে। এরা শক্ত বেশি থেকে ভালো ঘুম হয়। ঠিকই বলেছেন। আমার ডাবল বালিশ ছাড়া ঘুমই হয় না। দেখুন না, না ঘুমাতে ঘুমাতে চোখের নিচে কেমন কালি জমে গেছে। ওই দেখুন, দেখুন না, বেটাটা কিংবা আপাত ছড়িয়ে ঘুমায়। সালা জেলখানে আসেন, মনে হচ্ছে শ্বশুর বাড়িতে। এটাই তো ওদের সমস্যা, সুযোগ পেলেই ঘুমিয়ে পড়ে। এদের এই অসচেতনতার সুযোগেই তো খানের মতো লোকেরা ক্ষমতা দখল করতে পারে। আর এ বেটারা শুধু খায় দায় আর ঘুমায়। আপনারা তো সচেতন, আপনারাও তো আমাকে বলছেন কেন? উনারা ক্ষমতায় ছিল, খান তো ওনাদেরকে ঝেঁটিয়ে ক্ষমতা দখল করেছে। উনাদের জিজ্ঞেস করো। দেখুন মিসেস লায়লা, সুযোগ পেলেই কথা বলবো না। Excuse me, লায়লা না, বলুন মিসেস লায়লা। ও মিসেস লায়লা, কিন্তু সুযোগ পেলে আমাদের ফোনে ফোন দিয়ে দিতে পারবে না। কেন বলবো না? আপনাদের দুর্বলতার সুযোগ নিয়েই তো খানের মতো লোকেরা ক্ষমতা দখল করতে পেরেছে। আর আপনারা তো ছিলেন পুতুল সরকার। কি হয়েছে? কি হয়েছে? কিছু হয় নাই, আপনি ঘুমান। ওনারা বুঝে আবার শুরু করেছেন। খুব মজার একটি বিষয় ভাবছিলাম, একটু শুনবেন? আরে না, শুনুন না। আমি ভাবছিলাম একটি মানুষকে যদি বেশি দিন জেলে বন্দি করে রাখা হয় তবে তার মানসিক পরিবর্তন কিরকম হতে পারে। তার কি মানসিক চিন্তা শক্তি শুধু প্রসারিত হবে, নাকি এই ছোট জায়গায় বন্দি থাকার জন্য তার মানসিক চিন্তা শক্তির বন্দি ছোট হয়ে আসবে? আমি ঠিক বুঝতে পারছি না। দুদিকেরই সম্ভাবনা রয়েছে। আপনাদের কি মনে হয়? কি সব আজগুবি জিনিস ভাবছেন? জেলে থাকতে থাকতে কি আপনার মাথা খারাপ হয়ে গেছে? আজগুবি হবে কেন? এটা বেশ ইন্টারেস্টিং একটি কেস। আমি ভাবছি জেল থেকে বেরোনোর পরে তিনি একটি বই বের করবেন। কি হয়েছে? ওর কাঁদছে কেন? মনে হয় দুই স্বপ্ন দেখেছে, তাছাড়া কি? উফ, যা ভয় পেয়েছিলাম, এভাবে কেউ চিৎকার করে? কি স্বপ্ন দেখেছে ও? আমি বুঝলাম না, সামান্য দুঃস্বপ্ন দেখে এতটা ঘাবড়ানোর কি আছে? আপনি বুঝবেন, বেকারের পরিবারের একমাত্র উপার্জন করে। আর 4 বছর হলো সেই জেলে বলি। এতদিনের পরিবার কি করছে, কি খাচ্ছে কে জানে। আর কতদিন জেলে থাকতে হবে আপনারা কইতে পারে? জানি না আজিজ ভাই, আরো কতদিন থাকতে হবে। না না, চিন্তার কিছু নাই, আর বেশি দিন জেলে থাকতে হবে না। এবার আমাদের দল কিছু অবৈধ কর্মসূচি হাতে নিয়েছে, এবার কালকে ক্ষমতা ছাড়তেই হবে। আচ্ছা, বাবাজি করবেন না আকন্দ সাহেব। আপনাদের ওইসব লোক দেখানো কর্মসূচিতে কি হবে? তবে এবার শান্তি ক্ষমতা ছাড়তেই হবে। আমাদের দলের সামনে মাথা নত করতেই হবে। দেখুন মিসেস লায়লা, নাহিলা, আপনারা কি আন্দোলন করবেন? জনগণ তো আপনাদের সমর্থনই করে না, জনগণ তো আমাদের সমর্থন। দেখুন আকন্দ সাহেব, এই আন্দোলনের সব থেকে বড় মিটিং আমরাই করেছি। মিটিংয়ে তো পয়সা দিয়ে লাখ ভাড়া করে নিয়েছিলেন, সব থেকে বড় মিছিল করতেছিল কারা? আমরা। সে তো লোকজনকে ভয় দেখিয়ে করেছি। আপনি কি বলতে চান? বলতে চাই আপনাদের দলটা অসফল, জনগণ আপনাদের পক্ষে নাই। জনগণ কার পক্ষে আছে না সেটা সবাই জানে। আন্দোলনের প্রথম মিছিল করতেছিল কারা? ওই কত বছরে আমরাই বের করি। আরে শুনুন শুনুন, এই আন্দোলন জমে উঠেছে কাজ
খন্ড সাহেব, ওনারা তো কচু করেছে, আপনারা তো তাও করতে পারেন। আপনারা একটা বড় বড় রাজনৈতিক দল, দেশের জন্য কখনোই কিছু করেন। আপনারা কিন্তু নিজেদের স্বার্থ উদ্ধার করেন। তুমি কি বলতে চাও? তুমি জানো আজকের এই সমাজের বিরুদ্ধে আন্দোলন কারা শুরু করেছিল? এই আমরা। তুমি তো জানো না, তাদের কথা বলছি। তুমি 2 দিনের ছেলে, তুমি কি জানো এদেশের সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের দল। সব জানি কে কি করবে। আপনারা কোনো কালে কিছু করেন, আপনারা শুধু জনগণকে ধোকাই দেন। আমরা কিছু করিনি তো কে করেছে? শুনি কে করেছে? এদেশে যা করেছে সব প্রগতিশীল রাজনৈতিক দল। আজ 5 বছর ধরে দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন চলছে। কারা এই সূচনা করেছিল? ওই প্রগতিশীল রাজনৈতিক দলগুলো। তাদের নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়েছে। তরুণ ছাত্র, ব্যাংক, শ্রমিক, কৃষক তাদের কাজ মিলে সংগ্রাম করেছে, অত্যাচার সহ্য করেছে, শহীদ হয়েছে। কই আপনাদের মতো রাজনীতিবিদ দল শহীদ হয়নি। আন্দোলন যখন বড় হয়েছে, সফলতার দিকে এগিয়ে গেছে, তখন আপনারা এসেছেন আন্দোলন ফসল করতে। মুখ সামলে কথা বলো। আরে আমরা জীবনে বেশ ঠিক আছে, যা জানো না তা নিয়ে কথা বলতেছি। তুমি কোন দলের কথা বলছো? তাদের কি দেশের লোক চেনে? জনগণ তাদের সমর্থন করে না, তারা কি আন্দোলন করবে? আমাদের এসেছে রাজনীতি বোঝাবে। হ্যাঁ, মায়ের কথা না না আমার গল্প শোনাতেছি যত সব। শোনো ছেলে, ওরা সব মিসগাইডেড, ওদের দিয়ে কিচ্ছু হবে না। আমাদের ছাড়া কি দেশ চলে? তাই নাকি? আরে আমাদের দেখো, আমরা কয়েক পুরুষ হলো রাজনীতি করছি। রাজনীতি আমাদের রক্তের সাথে মিশে আছে। সেজন্যই বুঝি দেশ রাজনীতি সবকিছু প্রত্যেক সম্পত্তি ভাবে বসে আছে। তোমাদের এই একটাই কথা। তোমরা চিন্তা করো। আরে এটা তো ভেদো পুরুষ অন্য সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না। আমাদের তো ছেলে মেয়ে আছে নাকি, তারা তো কখনো এরকম কথা বলে না। হ্যাঁ হ্যাঁ বেয়াদব। কারণ আমি সোনার চামচ ফুটিয়ে যা করি, দামি কাপড়, খাবার বা খেলনা নিয়ে আমি বলি। আমাদের বড় তো লড়াই করি। আপনাদের ছেলেমেয়েরা দামি কাজ করে, বিদেশি গিয়ে উচ্চ শিক্ষা নেয় সাহেব হয়। আর আমরা গাড়ির নিচে টাকা করে বলি, শিক্ষার অধিকার দেওয়ার জন্য মিছিল করি, রাস্তায় গুলি খেয়ে পড়েছি। জেনারেল খান যখন শিক্ষার খরচ বৃদ্ধি করলো, আমাদের মতো গরিব ছাত্র যখন বড় অধিকার হারালো, তখনই আমরাই আন্দোলন করেছি, খানের বিরুদ্ধে মিছিল করেছি। 14 ফেব্রুয়ারি সেই মিছিলের উপর খানের গুন্ডা বাহিনী নির্বিচারে গুলি চালায়, লাঠি চার্জ করে। জাফর সেদিন শহীদ হয়েছে, সেই সাধারণ কৃষকের ভাই। সেদিন প্রায় 50 জন শহীদ হয়েছিল, যারা সবাই খেতে খাওয়া মানুষের সঙ্গে। আর আজ আপনারা এসে গলাবাজি করতেন। আপনারা তো দেশ কিনে মানুষের জন্য আন্দোলন করতে আসেনি, আপনারা এসে ক্ষমতার হাতে নিতেন। 52, 69, 71 সব আন্দোলনে যে আমরা তরুণ ছাত্র, মেহনত, শ্রমিক, কৃষক সবার আগে সংগ্রাম করেছি, জীবন দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি। আর আপনারা দূরে দাঁড়িয়ে মজা দেখেছেন। আর আন্দোলন যখন বড় হয়েছে, তখন এসে মদলুপ করেছে। ভালো মুখ্য সূক্ষ্ম মানুষ, এত কিছু বলুন না। কয় একটা কথা কি, আমার ঘরের না একজন গরিব মানুষের দুঃখ কেউ বোঝে না। আর আমার ঘরে গরিব মানুষের কপালত সুখও হবে না কোনোদিন। যুদ্ধের আগে সকলে কইছে যে স্বাধীন হলে বলে সঙ্গে খায়া পড়ে বাঁচতে পারবে, কারো বলে কোনো কষ্টই থাকছে না। কিন্তু কোটে দেশ বলে স্বাধীন হয়েছে, আমার ঘরে সেই গরিব তো ওই আগের টাকা নিয়ে আসে। আগেও আমরা 2 বেলা পেট ভরি ভাত খাওয়ার পাইনি, এখনো পাই না। তাহলে কও ভাই, আমরা এটা কেনটা স্বাধীনতা পেলাম? উল্টা আমরা সঙ্গী হারালাম। কাশেম চাঁদের জমি চক্রান্ত করে কেড়ে নিয়েছে এলাকার চেয়ারম্যান। এমনকি তার বাড়িটা বেড়ে ফেলছে। তিনি আজ বাঁচতে পারেন। শহরে এসেছিলেন কাজের সঙ্গে। তার স্ত্রী, বিধবা ছেলের বয়স কোথায় তিনি জানেন না। জানেন না তারা বেঁচে আছেন। আজ 5 বছর হলো আমি নিজেও এই জেলে পড়ি। এতদিনে আমার পড়া শেষ হয়ে যাবার কথা। আমার বাবা রিটায়ার করেছেন 2 বছর আগে। তার আজ কি অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে তা আপনারা বুঝতে পারবেন। এখান থেকে কবে বেরোবো জানি না। বেরোনোর পর কি করবো তাও জানি না। আপনারা বলতে পারেন আমার ভবিষ্যৎ কি? এই যে আজিজ আলী ভাই, বলছে কাজ করে অন্যের সংসারটা চালাতে, তার পরিবার আজ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। আমাদের মতো হাজার হাজার মানুষ আজ অনিশ্চয়তার মাঝে যাচ্ছে। তাদের জীবনের দায়িত্ব কে নেবে? বলুন কে নেবে? আপনারা নেবে না আপনাদের দল নেবে? এই যে ইয়াং ম্যান, আমি তোমার কিছু কথার সাথে তবে পুরোপুরি মেনে নিতে পারছি না। তবে দারুণ একটা পয়েন্টে এসেছো। তোমাদের জন্য পরবর্তী সরকার নীতিমালায় কিছু গ্রহণ করা উচিত। আপনারা কি মনে করেন? হ্যাঁ অবশ্যই। আমরা ক্ষমতায় গেলে যেসব ছাত্ররা জেলে ছিল তাদের ক্যাম্পাসে ফিরে আনার ব্যবস্থা করবো এবং অন্যান্যদের সাথে সাথে পুনর্বহাল করার ব্যবস্থা করবো। আর আমরা জনশাসনের পরবর্তীতে সবার পুনর্বাসনের ব্যবস্থা করব এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অনার্স সার্টিফিকেট
প্রদান করা হবে। তাহলে তো ভালোই হলো, সকল সমস্যার সমাধান হয়েই গেল। আর জাফরের কি হবে? কোন জাফর? জাফর আমার বন্ধু, যে পুলিশে গুলিতে মারা গেছে। ওর মতো আরো যারা শহীদ হয়েছে তাদের কি হবে? আমরা তাদের সমবেদনা প্রদান করব এবং আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করব। ক্ষতিপূরণ? আপনার যদি টাকা দিয়ে জীবন বিন্যাস মানে আকাশ সাহেব, আপনি কিছু বলুন না। আমরা তাদের জরুরি একটি স্মৃতিসৌধ বানাবো। তাছাড়া দেখো প্রত্যেকটা আন্দোলনে সবাইকে কিছু না কিছু ট্যাক্সিয়াল করতেই হয়। হ্যাঁ কিন্তু সাহেব, যুক্তিসঙ্গত কথা বলে, এটা একটা জরুরি ব্যাপার, জরুরি অবস্থা, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। তাছাড়া এটা আমাদের সবাইকে মেনে নিতেই হবে। দুর্ঘটনা? কোনটা দুর্ঘটনা? এটা দুর্ঘটনা না, এটা হত্যা। আচ্ছা আকন্দ সাহেব, স্বৈরাচার পতনের পর আপনার দলের পরিকল্পনা কি? আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, যেহেতু এই জনগণ আমাদের সাথে আছে, সুতরাং আমরা সরকার গঠন করে দিয়ে পূর্ণকরণ করার ব্যবস্থা করব। এত সোজা না আকন্দ সাহেব, জনগণ আমাদের পক্ষে, আমরাই জনগণের সেবা করব, দেশ ও মানুষের সেবা করব। আপনারাই সরকার পাইলে আমি কি পাবো? কেন? তখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আর আমি কি পাবো? তখন আমরা গণতন্ত্র পাবো, আমাদের স্বাধীনতা ফিরে পাবো। গণতন্ত্র দিয়ে কি হবে? আরে বেটা, গণতন্ত্র কি নারকেলের তেল যে মাথায় দিবি, তা আমার মূল টাকা। আকন্দ সাহেব শান্ত হন, আমি ওকে বুঝি। দেখো, গণতন্ত্র হলো সর্বোত্তম রাষ্ট্র ব্যবস্থা। এখানে মানুষ তার নিজের মত, বক্তব্য এবং স্বাধীনভাবে কথা বলার সুযোগ। আরে মিয়া, গণতন্ত্র আইলে কি ভাব পাবো? আর তুমি কি বুঝতে পারছো না, সেটা অন্য প্রসঙ্গ। আর গণতন্ত্র সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ। গণতন্ত্রে তুমি পাবে তোমার কথা বলার অধিকার, তোমার ভোট প্রদানের অধিকার। আমিও তো কিছু বুঝবা চাই না। আমি বুঝি আমার ভাত লাগবো, ভাত আমার অধিকার। আমার পোলা মেয়ে স্কুলে যাইব, শিক্ষা আমার অধিকার। আমার বউয়ের গত জায়গার কাপড় লাগবো, কাপড় আমার অধিকার। আমার বুড়া মায়ের ওষুধ লাগবো, চিকিৎসা আমার অধিকার। পোলা মাইয়া নিয়া থাকার ঘর লাগবো, ঘর আমার অধিকার। হ্যাঁ, এইসব তোমার মৌলিক অধিকার, কিন্তু গণতন্ত্র তোমার। আপনি কি করেন? আমি দেশের সুনামধন্য বুদ্ধিজীবী, ও, আপনি বই করেন? নানান ধরনের বই পড়ি এবং চিন্তা করি। কি চিন্তা করেন? নানান ধরনের বইতে যা থাকে, তাছাড়া দেশের কিভাবে উন্নয়ন করা যায়, মানুষের কিভাবে উন্নয়ন করা যায়, আর তোমাদের মতো গরিবদের কিভাবে উন্নয়ন করা যায়। আরে কি হামাঘরের না এখন কোনো গরিব মাসির সাথে কথা কইছেন? শুনছেন হামাঘরের সমস্যা কোথায়? না তো, কেন বলো তো? আপনি হামাঘরের সমস্যাই জানলেন না, সমাধান করবেন কেঙ্কা করি? কেন? আমি সারাদিন বই পড়ি আর চিন্তা করি। খালি পানি আর বাতাস খালি কি পেট ভরে? মানে মানে আপনি এখন মা কাল ফল খালি দেখছেন না, কিছু কোনো কামের না। এই, তোমরা কি বলতে চাও? শয়তানি মিছিল। আপনারা এটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কাছেই কোথাও মনে হয় মানুষই উল্লাস করছে। ওই তো স্লোগান শোনা যাচ্ছে। লেগে গেছে বেহায়া খান, গাঁও সবাই বিজয়। স্বৈরতন্ত্র নিপাত গেল, গণতন্ত্র মুক্তি পেল। যাক, শেষ পর্যন্ত আমাদেরই জয় হলো, কানকে হাত বাঁধতেই হলো। সত্যি এখনো বিশ্বাস হচ্ছে না। আরে সকলকে অভিনন্দন। ও তা কিছু করেন, এখন কি হবে? এই সব কিছু শেষ হয়ে গেল। চৌধুরী, তুমি একটুতেই ভেঙে পড়ো, ব্যবস্থা একটা হবে। ব্যবস্থা নিন। খান একবার ডুবিয়ে দিয়েছে। আমি আগে বলেছিলাম, ওর মাথায় বুদ্ধি শুদ্ধি কিছুই নেই। আপনারা চালায় নিতে পারলেন না। বেটা গাধা, আমাকে জিজ্ঞেস না করে নিজের খুশি মতো কাজ করতো। অতীত নিয়ে টানাটানি করে কি লাভ? এখন ভাবো কি করা যায়। আমাদের ভবিষ্যৎ কর্মনীতি হবে আরো বেশি সূক্ষ্ম এবং দীর্ঘস্থায়ী। কমপক্ষে 150 বছরের স্থায়ী পরিকল্পনা করতে হবে।
করেন না বড় ভাই করেন। রাইট, তুমি কিছু ভেবেছো? আমাদের পরিকল্পনায় তেমন পরিবর্তন করার প্রয়োজন নেই বলে আমি মনে করি। শুধু পরিকল্পনাকে দীর্ঘমেয়াদী করতে হবে, সাথে কিছু বিষয় যোগ করতে হবে। কিরকম? একটু খুলে বলুন না মশাই, কিছুই তো বুঝি না। তুমি থামবে। স্যার, এদের সুশিক্ষিত হতে দেওয়া যাবে না। যত সম্ভব এদের নামে শিক্ষিত বানাতে হবে। এজন্য এদের শিক্ষা কাঠামো দুর্বল করতে হবে। সাথে সাথে এদের বুঝিয়ে দিতে হবে অল্প খরচেও শিক্ষা পাওয়া যায়, টাকা খরচ করলে ভালো শিক্ষা পাওয়া যায়। আর পরোক্ষভাবে এবং ধীরে ধীরে ওদেরকে প্রচলিত শিক্ষার প্রতি আস্থাশীল বানাতে হবে। ফলে এরা প্রচলিত শিক্ষিত হওয়ার লোভে বেশি অর্থ দিয়ে শিক্ষা কিনতে আসবে। সাবাস, সাবাস হোয়াইট, সাবাস। চমৎকার পরিকল্পনা তোমার। হোয়াইট সাহেব অসাধারণ, উনি জিনিয়াস। তবে স্যার, এটা সময় সাপেক্ষ ব্যাপার। সমস্যা নেই, এমন ছোট প্রয়োজনই নিয়ে আমার দরকার। তবে এটুকুর উপর ভরসা করলে চলবে না, আমাদের আরো ভেবেচিন্তে কাজ করতে হবে। কি করা যায় স্যার? সেটাই তো ভাবছি চৌধুরী, কি করা যায়। আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। তা এই শালার ছোট লোক, গরিব, শ্রমিক, সর্বরা, এই শালাদের জন্য কিছু করতে হবে। শালারা খুবই ডেঞ্জারাস, একটুতে বিদ্রোহ করে বসে। চৌধুরী, তুমি ঠিকই বলেছো। শ্রমিক শ্রেণীর পাশাপাশি আরেকটি বড় হুমকি হলো তরুণ সমাজ। আমাদের এই তরুণ সমাজকেও বসে আনতে হবে। মাদক একটু বড় হাতিয়ার। হ্যাঁ, মাদক বেশ কার্যকারী অস্ত্র। তবে শুধু মাদকে চলবে না, আরো কিছু লাগবে। এক কাজ করো, ওদের হাতে বিভিন্ন দেশের সংস্কৃতি তুলে দাও, যাতে ওরা নিজেদের পরিচয় এবং আত্মসম্মান বোধকে ভুলে যায়। মিশ্র সংস্কৃতি এমন ভাবে ঢুকিয়ে দাও যেন না চাইলেও ধরা পড়ে যায়, বাধা পড়ে যায় চিরজীবনের মতো। আপনি একদম ঠিক বলেছেন স্যার। আরেকটা জিনিস করতে হবে, এই যে ওরা আন্দোলনের মাধ্যমে আমাদের কাছ থেকে মুক্তি পেয়েছে, এই চেতনা ওদের ভেতর থেকে ঘুরিয়ে দিতে হবে। আর ওরা যে স্বৈরাচার বিরোধী দিবস পালন করে, সেটাকে কি কোনো কিছু নিচে চাপা দেওয়া যায় না? সেই দিবসটা কোন দিন পালন করে? 14ই ফেব্রুয়ারি। ওই দিন কি অন্য কোনো দিবস পালিত হয়? বিশ্ব ভালোবাসা দিবস। ওটাকেই জনপ্রিয় করে দাও। কিন্তু স্যার, ওইটা তো জেনারেল খানের মতো আরেক স্বৈরাচারকে দমনের দিবস। ইতিহাস মুছে ফেলো, নিজের মতো করে ইতিহাস সাজিয়ে দাও। আর স্যার, ওই ছোট লোকের বাচ্চাদের জন্য কি করলেন? ওই ছোট লোকের বাচ্চাদের জন্য আছে মহা আকর্ষণীয় প্যাকেজ।